লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সে যদি রাজসাক্ষী হয়, এর মধ্যে অনেকেই রাজসাক্ষী হতে চাবে। আমার বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, এবং এই যে কথা হচ্ছে যে আমাদের সাথে, এইটাই প্রিভেন্ট করার জন্য তারা সেনা হেফাজতে তাদেরকে নিয়ে গেছে, যাতে তাদেরকে প্রতিবার ব্রিফিং করা হয়। তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের সুপারিশ করছো কেন? তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সবাই একই। তখন সে আবার বলছে, স্যার আপনার মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন। আমার যেটা নিয়ে জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিন 3রা সেপ্টেম্বর, তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে। মানবতাবিরোধী অপরাধের 3 মামলায় বিচারের মুখোমুখি অভিযুক্ত 15 সেনা কর্মকর্তা। এর মধ্যে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন সময়ে এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। দর্শক, গুম খুনের সাথে জড়িত আটককৃত সেনা কর্মকর্তাদের মামলা লড়বে না আইনজীবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরা রাজসাক্ষী দিতে যাচ্ছেন, কঠিন বিপদে পড়তে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কি গ্রেপ্তার হতে যাচ্ছে ভিডিওতে দেখতে পারবেন। কি বলেছেন যিনি মামলা করেছেন সেই গুম হওয়া জেনারেল আজিম। দর্শক, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। মানবতা বিরোধী অপরাধ ও গুম কাণ্ডে গ্রেফতার 15 সেনা কর্মকর্তার মামলায় নিয়েছে নতুন মোড়। ট্রাইব্যুনালে তাদের হয়ে লড়াই করা আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন হঠাৎ এই মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন আইনজীবী সরওয়ার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত 16 বছরের আওয়ামী শাসনামলে বাংলাদেশ দেখেছে গুম, খুন সহ মানবাধিকার লঙ্ঘনের এক নজিরবিহীন অধ্যায়। বিরোধী মদ্যমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেছে নিয়েছিলেন নির্মম পথ। তার হয়ে সব নৃশংস কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর কিছু সদস্য। এরা নির্বিচারে ক্রসফায়ারে মানুষ হত্যা করেছে, গুম করে আয়নাঘর নামে পরিচিত গোপন স্থানে বছরের পর বছর ধরে আটকে রেখে চালিয়েছে ভয়াবহ নির্যাতন। এমনকি 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময়ও কিছু সেনা কর্মকর্তা নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন। দেশের গর্বিত বাহিনীর সদস্য হয়েও তারা জনগণের কাছে হয়ে উঠেছিলেন আতঙ্কের প্রতীক। তবে সময় এখন বদলেছে। যে সেনা কর্মকর্তারা একসময় ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন তাদের অনেকে আজ গ্রেপ্তার। মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সম্প্রতি আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, অপহরণ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 3 মামলায় গ্রেপ্তার 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে লড়েছিলেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। এর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কর্মকর্তাদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই মামলার নাটকীয় মোড় ঘুরে যায় তার নতুন সিদ্ধান্তের কারণে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন ঘোষণা দেন তিনি অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে গঠিত আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছেন। হঠাৎ তার এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমি নিজেই গুমের একটি অভিযোগ দায়ের করেছিলাম, আর সেই মামলায় গ্রেপ্তার হওয়া 15 কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন, তাই আর আইনি লড়াইয়ে থাকতে পারছি না। তাদের পরিবার এখন সিদ্ধান্ত নেবে, যতটুকু আমি বুঝতে পারছি সেনা কর্তৃপক্ষের সাথে আলাপ করে তারপরে চূড়ান্ত টিম গঠিত হবে। আমাকে অনুরোধ করা হয়েছিল গতকালকে স্টেপটা নেওয়া, আমি শুধু গতকালকে স্টেপ নিয়েছি। এখন দেখা গেল যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং আমি নিজে যেহেতু কমপ্লেনের একটা মামলায়, সেই জন্য আমার জন্য এখানে থাকা ঠিক হবে না নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক থেকে। জানা গেছে ট্রাইব্যুনাল ও গুম কমিশনের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ সাবেক 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরওয়ার হোসেন। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছিলেন তাদেরই একজন বর্তমানে গ্রেপ্তার হওয়া 15 জনের মধ্যে রয়েছেন। এই কারণে তিনি মামলার পক্ষে না থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের সুপারিশ করছো কেন? তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সবাই একই। তখন সে আবার বলছে, স্যার আপনার মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন। আমার যেটা নিয়ে জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিন 3রা সেপ্টেম্বর, তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে। কর্নেল হাসিনুর রহমান খানকে যখন ইউনিফর্ম পরা অবস্থায় অপহরণ করা হয়েছে, কর্নেল জাহিদকে করা হয়েছে, মেজর জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, এই সমস্ত অফিসারকে এই সমস্ত বিপদে যারা ফেলেছে, তখন সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। আমার প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনী মান ক্ষুণ্ণ হবে
এই কারণে বা এটা দেখিয়ে সেনাপ্রধান অনেক কথা বলে যাচ্ছেন, বলছেন, বা অন্যান্য বিশেষ কিছু সেনা বাহিনীর কর্মকর্তারা বলেছেন। তা আমার প্রশ্ন যেটা, যে মানুষের জীবন হানি করে, যে গত 16-17 বছর গুম খুন করে মানে দেশের মানুষকে কি বলে ক্ষতিগ্রস্ত করে বহির্বিশ্বে সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ হবে, এই কথাটা বলা হয়। এটা কি কমপ্লেক্স হয়ে গেল না? দেশের মানুষ কমপ্লেক্স, জটিল। প্রথম কথা হলো যে আপনি হয়তো দেখেছেন যে জানেন না যে আপনাকে প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি যে মানক্ষুণ্ণ ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অজুহাতে অপরাধীকে বাঁচানো যাবে কি যাবে না, এই ধরনের একটা আপনি বলতে চাচ্ছেন আর কি। পাশাপাশি একটা সংযোগ, যে যাদের মানহানি জীবনহানি করা হচ্ছে তারা তো বাংলাদেশের মানুষ, আর সেনাবাহিনী তো বাংলাদেশের মানুষের সতর্ক। এই যে যাদের বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট জারি হয়েছে 11 জন কিন্তু আমার মামলায় জারি হয়েছে। সুতরাং আমি কোনো অপরাধীকে কোনোদিনই ছাড় দিতে চাই না, আইন ছাড় দিতে চায় না। এমনকি আমাকে চিফ প্রসিকিউটর বলেছে যে আপনি যদি ট্রাইব্যুনালে এসে ডকে দাঁড়িয়ে বলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, রাষ্ট্র কোনোদিন ক্ষমা করবে না, কারণ রাষ্ট্রের দায়িত্ব হলো সুবিচার নিশ্চিত করা। তার মানে এখন আপনার চাইলেও আমি যদি চাই, কারণ গুম কমিশন রিপোর্ট দিয়েছে, গুম কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, এবং আমি যতটুকু জানি তাতে আরও বেশি তাদের কাছে তথ্য আছে, অনেক অনেক বেশি। আমি যেহেতু ইনফর্মাল আলোচনায় তাদের সাথে এগুলি জানি, যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে প্রচার করেন, আমি এগুলি বলছি না, কিন্তু আমি যতটুকু গণমাধ্যমের মধ্যে জানি তাতে অনেক অনেক বেশি তথ্য তাদের কাছে আছে এই গুম খুন সংক্রান্ত। একেবারে কোন ব্যক্তি কখন ডিউটি করেছে, কে আমার সাথে কী কথা বলেছে, এরকম ডকুমেন্টও তাদের কাছে আছে। কারণ তারা তদন্ত করতে গিয়ে অনেককে ডাকিয়েছে। তো যার ফলে এদেরকে অ্যাকচুয়ালি প্রথম কথা হলো যে আমি ওই দিন ট্রাইব্যুনালে বলেছি যে আমি কারোর প্রতি জুলুম, সেটা আমি চাই না, কারণ আমি মৃত্যুর হাতে ফিরে এসেছি, সারা জীবন আল্লাহকে ভয় করে কাজ করেছি, এজন্য অনেক ভোগান্তি হয়েছে আমাকে। কিন্তু দর্শক, গুম খুন, মানবাধিকার লঙ্ঘন, এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তারা আটক হয়েছেন, কিন্তু এখন আরো বিপদে পড়েছেন তারা। কেননা তাদের মামলা যে আইনজীবী লড়ার কথা ছিল, সে আইনজীবী তাদের মামলা থেকে সরে গিয়েছে। আরো কঠিন চাপে পড়তে যাচ্ছেন সেনা কর্মকর্তারা। এমনকি তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। এখন কোনো আইনজীবী তাদের পক্ষে লড়বে না, জামিন তো আর কোনোদিনও পাবে না বলে জানা যাচ্ছে। দর্শক, অন্যদিকে আপনারা দেখেছেন সেই মেজর জেনারেল আসিম, তিনি বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে হাত জোর করে বলেছে এই মামলা যেন উঠিয়ে নেওয়া হয়, কিন্তু তিনি সেটি করেননি। এমনকি অবশেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ব্যর্থ হয়েছে, তাকে বুঝিয়ে পারল না সেনাপ্রধান। দর্শক, শেষমেশ কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ফেসে যাচ্ছে, কেননা রাজসাক্ষী দিতে যাচ্ছেন সে সকল সেনা কর্মকর্তারা। যদি রাজসাক্ষী দেয় তাহলে কিন্তু চরম বিপদে পড়বে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কেননা সেনাপ্রধানের নির্দেশে কিন্তু গুম খুন করেছে এ সকল সেনা কর্মকর্তারা।